সংগ্রামী বন্ধুগণ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই এপিসোড শুরু করছি। আমি কমরেড সামাদ, সভাপতি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ভারত করবে কিনা বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ সেটা আমরা জানি না। তবে বাংলাদেশে এখন যে পরিবেশ পরিস্থিতি, তাতে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় সবাই। বাংলাদেশের সবাই বলতেছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবো। এখন আমি চিন্তা করতেছি যে এখন এই যুদ্ধটা কি আমরা দুলদুল ঘোড়া আর তরবারি নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধটা করব? জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী মোল্লাতন্ত্রগুলো বা মোল্লাগুলো বা জিহাদি সম্পন্ন বা জিহাদি মানসিকতা মানুষগুলো ভারতের সাথে যুদ্ধ করবে। তো এই মুহূর্তে বাংলাদেশের আর্মির বা বাংলাদেশের সেনাবাহিনীর ভান্ডারে যে অবস্থা, তারা কি দিয়ে যুদ্ধ করবে? সোশ্যাল মিডিয়ায় তো অলরেডি যুদ্ধ চলছে, তারা জয়ী হয়ে গেছে, যুদ্ধ তারাই লাগালো, যুদ্ধ জয়ী হয়ে গেছে, এমনকি তারা ভারতকে টুকরো করে ফেলেছে। যদিও এটা সোশ্যাল মিডিয়াতে, রিয়েলিটিতে নয়। যাই হোক, কিছু কিছু মানুষের দাবি যে তাদের যতগুলো মানুষ আছে সকলের নাকি হাত দিয়ে লড়াই করবে। কিছু কিছু ইসলামতন্ত্র বা কিছু কিছু ইসলামিক কাঠমোল্লা বা জিহাদি মানসিকতার দাবি এটাও আছে যে আমাদের একজন মুসলিম সমান নাকি 10 জন মালায়ন। কিন্তু তারা হয়তো ভুলে গেছে যে আজও কিন্তু ভারতের ভেতরে মুসলমানের বসবাস আছে, আর এই মুসলিমটা কিন্তু কতগুলো সেটাও মনে হয় তারা জানে। যাই হোক, সবাই তো আর একরকম নয়, সবার মানসিকতা তো একরকম নয়। আর লড়াইটা যদি হয়ে থাকে তো সেখানে আমার মনে হয় না হাত দিয়ে হবে। কেননা 1971 সালে দেশটাকে স্বাধীনতা এনে দিয়েছিলাম আমরা। সেই টাইমে ভারতের সেনাবাহিনী অর্থাৎ ভারতের আর্মি, ভারতের এয়ারফোর্স, ভারতের নেভি, তিনটির সমর্থনে কিন্তু বাংলাদেশকে খাড়া আমরাই করেছি। ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব সেদিন ছিলই না। সরি, বাংলাদেশ বললে ভুল হবে, বাংলাদেশ তো পরে আমরা তৈরি করে দিলাম। সেদিন ছিল পূর্ব পাকিস্তান। হয়তো সেই সমস্ত মানুষের নানা চাচা যে সমস্ত দিনগুলো দেখেছে, এই প্রজন্মের বা নতুন জেনারেশনে তাদের ছেলেগুলোদের এটা বলেনি যে সেই দিন ভারত তাদের কিভাবে সহায়তা করেছিল। এখন এই সমস্ত জেনারেশনের ছেলেগুলো পাকিস্তানিদের আব্বু বলে ডাকছে, পাকিস্তানিদের ব্যথায় ব্যথিত হচ্ছে। যাই হোক, এই মুহূর্তে হোক বা সেই মুহূর্তে, পাকিস্তানের ঘরের ভেতরে যখন সনাতন ধর্মী ভাই বোনদের উপর অত্যাচার হয়েছে, পাকিস্তানের অবস্থা কি করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। হাতে কাটোরা ধরে দিয়েছে, আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা, এই এমনটাই কিন্তু ঠিক বলতে শোনা যান। ঠিক সেম পরিস্থিতি কিন্তু এখন বাংলাদেশেরও করা হবে। যে বা যারা এই সমস্ত কথাগুলো ভাবছেন যে ভারতকে আমরা টুকরো করে দেবো, ভারতকে আমরা ভারতের ভেতর আমরা গাজাহিন্দ করব, ভারতের সাথে আমরা জিহাদ করব। তবে আমার একটা সাদা মনে সহজ সরল প্রশ্ন আছে, আপনারা যদি এতটাই ক্ষমতাবান হন আর আপনারা একটা মুসলিম সমান যদি 10 জন মালায়নের সমান হন, আপনারা তো আমাদের মালায়ন বলেন না, তাহলে একটা ছোট্ট দেশ ইসরায়েলের কাছে কেন আপনারা মার খাচ্ছেন? কেনই বা আপনারা কমেন্ট বক্স প্রতিটি জায়গায় এসে লিখছেন, হায় আল্লাহ কোথায় আছো, ইসরায়েল আমাদের মেরে দিল, ইসরায়েল আমাদের এটা করে দিল, ফালানা ফালানা আরো কত কিছু। কোথায় গেল আপনাদের সেই সমস্ত কথাগুলো? দেখুন, খালি হাতে যুদ্ধ করা আর ওই আগেকার থিঙ্কিং নিয়ে বা ওই জিহাদি মানসিকতা নিয়ে কথাবার্তা বলা, এটা সোশ্যাল মিডিয়ায় সম্ভব, বাট রিয়েলিটি আলাদা। বাংলাদেশের ঘরের ভেতরে এই মুহূর্তে যে স্টক রয়েছে, সেটা একদিন তো দূরের কথা, কয়েক ঘন্টা যুদ্ধ করার মতো নয়। যুদ্ধ করার কথাও বাদ দিন, যে সমরাস্ত্র রয়েছে সেই সমরাস্ত্র দিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে আসলে সেই সমস্ত জিনিসগুলো ফায়ার হবে কিনা সেটা তো সন্দেহ আছে। কেননা অধিকাংশ মালগুলো তো চাইনিজ। আর ওই জন্য চায়নার পর একটা কথা আছে, চীন চলে তো চাঁদ তাক নেই তো সামতাক। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই মুহূর্তের কথা যদি ভেবে, মানে 1971-এর কথা যদি ভেবে থাকে, যে সেই টাইমে তো আমরা, মানে তাদের দেশের ঘরের ভেতরে যে দামাল ছেলেগুলো ছিল বা মুক্তি বাহিনী ছিল, ভারত তাদেরকে ট্রেনিং দিয়ে তাদেরকে গোলাবারুদ দিয়ে করেছিল। এই মুহূর্তে যদি ভেবে থাকে যে বাংলাদেশের সমস্ত ইসলাম পড়া গ্রহণকারী টুপিদারি রাখা কট্টরবাদী জিহাদিগুলোকে পাকিস্তান চীন সহায়তা করবে, কাঁচকলা। পাকিস্তানকে আপনারা ভাই বলছেন না, অথচ পাকিস্তানও তো আপনাদের কাছে এই সুযোগে সদ্ব্যবহার করে তাদের অস্ত্র বিক্রি করতে চাইছে। তাও কোন অস্ত্রগুলো? চায়না মাল, ভাঙড়িগুলো, যেগুলো তারা নিজেরাই ব্যবহার করে না। আর চীনের কথা কি বলবো, এই অবস্থাতেও চীন তাদের পয়সা নেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছে। এই জন্য IMF এর কাছ থেকে আপনারা ঋণও নিয়েছিলেন। যাই হোক বন্ধুরা, এর উপর ভালোভাবে এক্সপ্লেন করেছে সামাদ্দা। কারণ আমি বললে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী টুপিদারি রাখা ব্যক্তিদের পিছনে প্রচন্ড জ্বলে, তাই আমি আর জ্বালাতে চাই না। আমি বললে তাদের পিছনে অনেক জ্বলে, তাই আমি আর এখন জ্বালাতে চাই না। এই মুহূর্তে যে জ্বালানোর কাজটা করবে সেটা হচ্ছে সামাদ্দা। চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নিন। নাকি কিভাবে কি অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধে যাব? যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে একেবারে সয়লাভ হয়ে গেছে, মানে যুদ্ধ আমরা চাই,
খালি যুদ্ধ চাই না, কি একটা বলতেছে গাজ্জাতুল হিন্দ, মানে হিন্দুস্তান জয়, মানে দিল্লি পর্যন্ত যেতে হবে, আমাদের দখল করতে হবে, ভালো কথা। আর সবাই বলতেছে যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব, কে কে শহীদ হওয়ার জন্য প্রস্তুত, রেডি হয়ে যান। আবার অনেকেই বলতেছে, টেলিভিশনের টক শোতে নামি দামি লোকও বলতেছে যে 20 কোটি মানুষ 40 কোটি হাত, আর একেবারে ছড়াছড়ি অবস্থা যে শহীদ হবেন কে কে, আমরা সবাই শহীদ হয়ে যাবো আর কি। তো দেখ, আমি একটা পরিসংখ্যান করে দেখি যে যুদ্ধ তো হবেই, যেহেতু আমরা বাংলাদেশ চাচ্ছি এবং গাজ্জাতুল হিন্দ, হিন্দুস্তান জয় করব আমরা। এখন প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশের যে সৈন্য সামন্ত সামরস্ত্র বা যে মূল শক্তি হলো কি অর্থনীতি। যুদ্ধ করতে গেলে অর্থনীতি থাকতে হবে, আপনার খুব সবল। অর্থনীতি না থাকলে আপনি মেশিনারিজ কিনবেন কোত্থেকে, অস্ত্রপাতি কিনবেন কোথা থেকে? আচ্ছা, সেই দিক দিয়ে তো আমরা ভারতের অর্থনীতির চাইতে শতগুণ পিছনে পড়ে রয়েছি, এ হলো এক। আর 2 নম্বরে, বাংলাদেশে যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে, যেমন ধরেন শেখ হাসিনা একটা সাবমেরিন কিনছেন চীন থেকে, তো সেই সাবমেরিন যে বঙ্গোপসাগরে ঘুরবে, একটু চলে ফিরে বেড়াবে, সেই জায়গা নেই, পুরানা সাবমেরিন আর কি। তো যখন একটু টান দিয়া ভারতের জলসীমার কাছে যায়, তখন ভারতের সাবমেরিন এটা ধাওয়া দিয়া আবার ভিতরে ঢুকে দেয়, মানে এটা আর নড়াচড়া করতে পারতেছে না, যেখানে এনে রাখছে সেখানে আছে সাবমেরিন। তো একটা ব্যাপার হলো কি, এই যে সাবমেরিন কেনা হয়েছে, এটা কেন কেনা হয়েছে? এই ধরনের বিগ অ্যামাউন্টের অস্ত্র কিনলে সেখানে বড় ধরনের কমিশন বা মার্জিন পাওয়া যায়। এটা কেনার সাথে যারা জড়িত থাকে তাদের ধান্দাটা পুরোপুরি 100% হয়। তারা এটার উপর দিয়ে অর্থ পাচারও করতে পারে, আর মোটা অঙ্কের মার্জিন তারা বুঝে নিত, বেশি কেনাকাটা বেশি লাভ। তারপরে আরো দেখা যায় যে মিগ 29 একবার কিনছিল, রাশিয়ার থেকে দিছিল। তো সেগুলো বাংলাদেশের এই মাথা থেকে ওই মাথা আধা ঘন্টা বেশি তো এইসব বিমান চলতে পারে না, দ্রুতগতির বিমান। এই আধা ঘন্টারও কম সময়ের মধ্যে ভারতের সীমানায় ঢুকে যাইছে, বিধায় এটাও তেমন চলাফেরা করতে পারে না, এটা তো দেখেন পরেই থাকে, কোনো কাজে লাগে না এটা। আচ্ছা, গেল এই যে অস্ত্রগুলা কেনা হয়। আবার শেখ হাসিনার ক্ষমতায় থাকার শেষ সম্বল হিসাবে ফ্রান্সের সাথে কিন্তু চুক্তি করিয়ে ফেলছিল যে অস্ত্র নিবে, আমেরিকার থেকে নিবে না, ফ্রান্সের থেকে নিবে। গেল, এখন আবার যে পাকিস্তান থেকে অস্ত্র, আবার সৈয়দপুরে পাকিস্তান থেকে একটা করে দিবে আমাদেরকে, রানওয়ে করে দিবে। পাকিস্তানে এই সুযোগটা কাজে লাগে, আমাদের কাছে অস্ত্র দিতে চাইতেছে, কিন্তু ভাই ভাই হিসেবে দিতে চাইতেছে না। তারাও তাদের পুরান অস্ত্রগুলা এখন আমাদের কাছে বিক্রি করতে চাইতেছে। ভাই তো ঠিক আছে, কিন্তু মাংনা না। কিন্তু এখন এটি হলো সমস্যা যে বিগত স্বৈরাচার বা শেখ হাসিনার আমলে এই যে দফায় দফায় সব বললে ভিডিও বড় হয়ে যাবে, তারা যে অস্ত্র কিনেছে, এই অস্ত্র তো আমাদের কোনো কাজে লাগে না, কিন্তু বড় ধরনের একটা বাণিজ্য হয়, একটা টাউট শ্রেণী তারা এই অস্ত্র কেনার ব্যবস্থাটা করে। এটা আপনারা ভালোই বুঝেন, এটা লাভজনক তাদের জন্য। আরে এখন আবার একটা টাউট শ্রেণী দাঁড়াই গেছে গা, কেন? ওই যে বিশাল বেনিফিট, এখন পাকিস্তান থেকে এই পুরান ধরান যা আছে এটি কেনার জন্য এরা দেখতেছে যে হাসিনার আমলে তো এইভাবে এই হয়েছে, সেই আমলারাই তো এখন আছে, কামলারা তো তারাই আছে, তারাই তো লাইন দিয়ে দেবো এখন যারা ক্ষমতায় আছে, যে এগুলো কিনলে এইভাবে এটি সাইড করা যাবে। যাক, কিন্তু বাংলাদেশের এখন যে অস্ত্র, সৈন্য, আর্থিক সামর্থ্য, এটা বিবেচনা করলে দেখা যায় যে আমরা তো মায়ানমারের সাথে আমরা পারবো না যুদ্ধ করে। মায়ানমার আমাদেরকে সবসময় দৌড়ের উপরে রাখছে। দেখেন, ওনাদের 12-14 লাখ
রোহিঙ্গারে ঢুকাই দিছে, আমরা টু শব্দ করতে পারি নাই। আবার মাঝে মধ্যেই দেখেন তাদের গোলা এসে পড়ে বাংলাদেশের ভিতরে, দু একজন মারাও যায় আর আহতও হয়, ডমকিয়ার। তারপরে আবার তারা আমরা মাঝে মধ্যে আমাদের সেন্ট মার্টিনে যাইতে যায় না তারা, এগুলো খবর তো আপনারা জানেন। কে? মায়ানমার বা বার্মার ভয়ে আমরা সেন্ট মার্টিনেও মাঝে মধ্যে যাই না, আর মাঝে মধ্যেই ওরা গুলি বা সেল বাংলাদেশের ভিতরে মারে। সামরিক দিক দিয়ে হিসাব করলেও আমাদেরকে দৌড়ের উপর রাখছে এই মায়ানমার, তাদের সাথে আমরা পারবো না। তারা একেবারে জন্মগত যোদ্ধা জাতি হয়ে গেছে, তাদের অস্ত্র লাইন আছে, রাশিয়া দিচ্ছে, চীন দিচ্ছে, তাদের অস্ত্র আছে, লাইন আছে। বাংলাদেশের তো কোনো লাইন দেখি না কোনো দিকে অস্ত্রের। তাহলে তার আগেই যে আমরা যুদ্ধে চলে যাব ভারতের বিরুদ্ধে, তাহলে এখন ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাব আমরা, কিন্তু আমরা সমরাস্ত্র হিসাব করে দেখতেছি কি পৃথিবীতে ৩-৪টা দেশ মাত্র মঙ্গল গ্রহ জয় করছে, মানে মহাবিশ্ব জয় করছে, তার মধ্যে ভারত একটা। তাহলে ভারত তথ্য প্রযুক্তিতে ডিজিটালাইজডে এতই অগ্রসর, তারা মঙ্গল গ্রহ জয় করে বসে রয়েছে। আর তারা মাঝে বছরে যে পরীক্ষাগুলো করে, তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যেগুলো পৃথ্বী, অগ্নি, আরো কি কি ভয়ঙ্কর নাম শবদের, ওই ক্ষেপণাস্ত্র তাদের দূরপাল্লার যেগুলো, ওইটার রেঞ্জ হলো ঢাকা পর্যন্ত। একেবারে ওদের আশা লাগবে না এখানে, ঢাকা পর্যন্ত। তাহলে সব দিক দিয়ে হিসেব কিতাব করিয়া তাদের পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র, যুদ্ধ বিমান, সৈন্য, ট্যাঙ্ক, এই সব মিলিয়ে হিসেব করলে তারা চাইলে বাংলাদেশটা এই কত 4 ঘন্টা, এটা অনেক বিশেষজ্ঞই বলতেছে যে তারা এই বাংলাদেশটা দখল করে নিতে পারে। সর্বোচ্চ 8 ঘন্টা সময় লাগবে তাদের একবারে টোটাল, কারণ চারিদিকই তারা তো চারিদিক দিয়ে ঢুকলে ঢাকা পৌঁছতে 8 ঘন্টা লাগবে, আর 4 থেকে 8 ঘন্টা লাগবে। আর এই 4 ঘন্টা বা 8 ঘন্টা যাই লাগুক ঢাকা পৌঁছতে 4 ঘন্টাই লাগবে। এই টাইমে তাদের বাধা দেওয়ার মতো কোনো সমরাস্ত্র বাংলাদেশের নাই। এই হলো সামরিক শক্তি এবং পার্থক্য। কিন্তু এখানে কথা আছে, কথা হলো কি যে এই যে আমরা ফেসবুক খুললেই আমরা ভারত জয় করব, হিন্দুস্তান জয় করব, আর শহীদ হওয়ার জন্য ডাক দিতেছে সব। আরে ভাই, আপনারা যেভাবে শহীদ হওয়ার জন্য ডাক দিতেছেন, তাহলে এখন যদি আমরা, যাই হোক, আমাদের দেশে তো ঘোড়ার সংখ্যা খুব কম, ঘোড়া তো দেখি না, খালি গরু দেখি, গাধাও নেই। যাই হোক, কিছু ঘোড়া না হলে আমরা জোগাড় করলাম, ঘোড়া ওপরে কিছু তরবারি অস্ত্রধারী যোদ্ধা দিলাম, মানে কি গাজ্জাতুল হিন্দ করার জন্য। আর বাকি লাখ লাখ আমরা তৌহিদি জনতা বলেন আর মুসলমান, ইমানদার মুসলমান বলেন, আমরা সবাই না হলে একটা করে তরবারি নিলাম। আর যে অস্ত্র আছে এটা তো আমাকেও দিতে পারবে না জনগণের, তারা সরকারের কাছে যে অস্ত্র আছে, সেনাবাহিনীর যে লোক আছে তাদেরই তো অস্ত্র নাই। সেনাবাহিনীর অস্ত্র নাই, এটার একটা সুন্দর কথা আছে, আমি গল্পটা বলি, শুনে মজা পাবেন। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, কর্নেল ফারুক রহমান একটা ট্যাঙ্ক নিয়ে যায়, ট্যাঙ্ক নিয়ে যায় সে রক্ষী বাহিনীর যে একেবারে প্রধান কার্যালয়, রক্ষী বাহিনীর যেটা সদর দপ্তর, এর সামনে ট্যাঙ্কটার মুখ একেবারে তাক করছে। করার পরে নাইমা উনি ভিতরে গেছে, যে রক্ষী বাহিনীর ওদেরকে বলছে যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিছে, তোমরা কেউ নড়াচড়া করো না এবং এই ব্যারাক থেকে বের হওয়ার চেষ্টা করো না। তো উনি আবার পরবর্তীতে বইয়ে লিখছে যে যখন আমি এই কথাটা বললাম, তখন একজন রক্ষী বাহিনীর সদস্য পায়জামা পরতেছিল,
তো ওই পায়জামা পরতে যে আমার এই কথা শুই না, আর ওই যে ট্যাঙ্ক দেখছে সবাই এখানে গেটের ট্যাঙ্কটা তাক করে রাখছি, ট্যাঙ্ক তাক করে রেখে সে একলা গেছে রক্ষী বাহিনীর ভিতরে, এক পায়জামার এক পায়ের মধ্যে 2 পা ঢুকাই দিছে একজন রক্ষী বাহিনীর সদস্য, দিয়ে উল্টায় পড়ে গেছে। এই সিন উনি দেখছে, কর্নেল ফারুক রহমানের বই পড়ে দেখেন, উনি পরে লেখছে কি যে ভাগ্যের উপরে বেঁচে আসছে ওখান থেকে, তারা চ্যালেঞ্জ করে নাই। কেন কয় আমার যে ট্যাঙ্ক বাহিনী ছিল বা ওখানে যে ট্যাঙ্ক নিয়ে গেছিলাম ওই দিন তো ওই ট্যাঙ্কগুলো বিভিন্ন জায়গাতে সেট করছিল, কিন্তু ট্যাঙ্কে কোনো গোলা ছিল না। ট্যাঙ্কে একটা মেশিন গান সেট করে রাখছিল, কিন্তু ট্যাঙ্কের কোনো গোলা ওখানে ছিল না। তো এই হলো আমাদের দেশের অস্ত্রের অবস্থা। এখন এই যে সবাই আমরা যুদ্ধে যাব ডাইরেক্ট ভারতের বিরুদ্ধে, এখন কি ভাই এই তরবারি আর ঘোড়াই চড়ে, বা ঘোড়াও তো পাবো না, আমরা যদি সবাই ধরেন 20 কোটি হইলাম ভারতের বিরুদ্ধে যুদ্ধে যাই, কিন্তু আমাদের তো আপনারা জিতার কথা কেউ বলতেছেন না, খালি বলতেছেন শহীদ হব। আরে ভাই, শহীদ হওয়ার জন্য যদি আমরা এইভাবে খালি হাতে যাই বা তরবারি নিয়ে যাই, তাহলে তো ভারত তো তাদের ওই যে কি কি বলতেছে পৃথ্বী অগ্নি এই সব বোমা টমা মাইরা আমাদেরকে তো শহীদ করে দিবে। ঠিক আছে, আমরা শহীদ হলাম, বেহেশতে চলে গেলাম, সেখানে হুর নিয়া আমরা সুখেই থাকলাম। হয়তো আমাদের হুর প্রাপ্তিটা ভারত সহযোগিতা করলো, তার জন্য কি তাদের ধন্যবাদ জানাবেন? কেন আমরা যদি শুধু হুরের আশায় তরবারি নিয়া এই ভারতের মতো বিশ্বের একটা এত তৃতীয় বৃহৎ একটা সামরিক শক্তির দেশের বিরুদ্ধে লড়াই করতে যাই, তাহলে তো তারা আমরা যেটা বলতেছি সেটাই, কিন্তু এইটা করলে ভাই আমরা যুদ্ধে যাব না। আপনারা যে বলতেছেন খালি যে শহীদ হবেন, কে কে আসেন, না যাব না। আগে অস্ত্রের ব্যবস্থা করেন, ঠিক আছে, আমাদের ভাইদের বলেন, পাকিস্তানদের বলেন, বা কোত্থেকে আনবেন অস্ত্র আনেন, মজুত করেন, করে দেখান, সংখ্যা অনুপাত দেখান যে বার্মার এই আছে, আমাদের এই আছে, ভারতের এই অস্ত্র আছে, আমরা এই অস্ত্র আছে, নিয়ে মোকাবেলা করব। কিন্তু জ্ঞান বিজ্ঞানে এত দূর অগ্রসমান একটা রাষ্ট্র, তার বিরুদ্ধে আমরা খালি যদি শহীদ হওয়ার জন্য যাই, তাহলে তারা আমাদেরকে শহীদই করে দিবে ভাই, কোনো লাভ হবে না। কাজেই যারা এই যুদ্ধের দাম বাজাইতে চাইতেছেন, তারা একটু হিসাব টিসাবগুলো কষেন, এদেশের জনগণের কথাও একটু চিন্তা করেন। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি ভাই যে ভারত কখনোই এদেশ আক্রমণ করবে না, তাদের কোনো প্রয়োজনও নাই। কিন্তু আমরা যদি করতে যাই, তাহলে ভাই আমাদের একটু অস্ত্র শস্ত্র ব্যবস্থা করেন, আমাদেরকে দেখান। যাক, এই ভিডিওটা আর আমি দীর্ঘায়িত করব না, সবাই বেশি বেশি করে একটু শেয়ার দিয়ে দিন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর ফেসবুক পেজটা একটু ভাই ফলো দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি এতদূর পর্যন্ত দেখে থাকেন, অলমোস্ট আপনারা জানেন বাংলাদেশের ঘরের ভিতরে সামরিক অবস্থা বা সামরিক ভান্ডার। দেখুন, আমার তো মনে হয় না ভারতের পূর্ব পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য কখনো মুখোমুখি বা ব্যাটল ফিল্ডে নামতে হবে। যুদ্ধ করা, দখল করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমনটা ইসরায়েল শুধুমাত্র বোম্বিং করে যে গাজার অবস্থা সেটাকে মরুভূমিতে করে দিয়েছে, আমার মনে হয় না বাংলাদেশের উপর এতটা করতে হবে, কেননা বাংলাদেশের কাছে এতটা ক্যাপাবিলিটি নেই। ভারতের ঘরের ভেতর থেকে জাস্ট এক বাটানি বাংলাদেশের নাম অনুসান মিটে যাবে। হয়তো তার খবরে তারপর দিন হয়তো হেডলাইনে দেখতে পাবো একটা পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, ঠিক এইরকমটাই। যাই হোক বন্ধুরা, আমাদের কথা শুনে আপনারা কি বুঝলেন? যদি বন্ধুরা আপনি একজন বিশেষ করে ডিফেন্স লাভার হয়ে থাকেন, তাহলে অলমোস্ট তো আপনারা জানেন যে আজকের দিনে বাংলাদেশের সামরিক অবস্থাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। লড়া তো দূরের কথা, ভারতকে কাউন্টার করার মতন ক্ষমতা নেই বা রিটালিয়েশন দেওয়ার মতন ক্ষমতা নেই। গল্প অনেক শুনেছি, কেননা বাংলাদেশের সেনাবাহিনী না আছে এক্সপিরিয়েন্স, আর না বাংলাদেশের সেনাবাহিনী কখনো রিয়েল লড়াই করেছে। এই মুহূর্তে বাংলাদেশের একটা বড় পরিমাণের সেনাবাহিনী ইউনিতে যুক্ত আছে পয়সা কামানোর জন্য। তা প্রতি বছর তাদের ব্যাড হ্যাবিট আর অদক্ষতার জন্য প্রতি বছর কিন্তু অনেক মানুষ মারা যায়, অনেক সেনাবাহিনী মারা যায়। যাই হোক বন্ধুরা, অল ওভার আপনাদের কি মনে হয়
বাংলাদেশ ভারতের সাথে যুদ্ধ লাগলে বাংলাদেশ কেদই ভারতের সাথে টিকে দাঁড়াতে পারবে? কেননা আমাদের ফারাক্কার বাঁধ খুলে দিতে তো তাদের লুঙ্গি ভেজে যায়। কেননা বন্ধুরা, আমাদের ফারাক্কার বাঁধ খুলে দিলেই তো পূর্ব পাকিস্তানিদের লুঙ্গি ভিজে যায়। এমন তো অবস্থায় যুদ্ধ করার কথা শুনলে কি হবে? যাই হোক, সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ চলছে, চলতে দিন। রিয়েলিটিতে কবে হবে সেটা তো জানি না, তবে দেখার ইচ্ছে আছে এই পূর্ব পাকিস্তানের কাঙালিদের ইসলাম পড়া গ্রহণকারী টুপিতে রাখা ব্যক্তিদের একটু উচিত শিক্ষা দেবার। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।